যা হোক, আপনি দুষ্টু বজ্জাত লোক না, তাই আপনাকে সাবধান করে দিয়ে গেলাম। ব্যাপারটা আমি চেপে দেওয়ার চেষ্টা করব, কিন্তু ভবিষ্যতে আপনি একটু মাথাটা ঠান্ডা রেখে চলবেন। নাচাবার লোক দুনিয়ায় অনেক আছে, কিন্তু যে নাচে পায়ে খিল ধরে তারই। গল্পনগরীতে আজ আপনারা শুনবেন কালজয়ী সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প, ভূতোর চন্দ্রবিন্দু। এখনও যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে তাড়াতাড়ি করে ফেলুন আর শুনতে থাকুন আজকের গল্প, ভূতোর চন্দ্রবিন্দু। বিভূতি ওরফে ভূতোকে পাড়ার সকলে গোয়ার বলেই জানত। তার স্বভাব ছিল একরোখা, নিজের কথায় সে ঠিক বলে মনে করত। কিন্তু যখন সে বিয়ে করে বউ ঘরে আনলো, দেখা গেল বউটি তার চেয়েও এক কাঠি ওপরে, অর্থাৎ একেবারে কাঠ গোয়ার। এরপর কাঠে কাঠে ঠোকাঠুকি হতেও বেশি দেরি হলো না। ছোট শহর, যেখানে সবাই একে অপরকে চেনে, ভূতও ছিল তেমনই একজন। তবে তাকে শুধু সকলে চিনতই না, বেশ ভয়ও পেত। গ্যাটা গোটা নীরের চেহারার এই মানুষটা কথাবার্তা বেশি একটা বলতো না। টাকা কড়ি সম্বন্ধে তার হাত যেমন দরাজ ছিল, তেমনি বিবাদ বিসম্বাদ উপস্থিত হলে মুখ ফুটবার আগে তার হাত ছুটত। বাড়িতে তার এক সাবেক পিসি ছিলেন, যিনি বাড়িতে ভাত রাঁধতেন, আর বাজারে ছিল তার একটা কাঠের গোলা। এখান থেকে সেই ভাতের সংস্থান হতো। কাঠ কিনতে এসে যেসব খদ্দের দরদস্তুর করত, তাদের প্রায়ই পিঠে চেলা কাঠ খেয়ে ফিরতে হতো। ভূতোর সম্পর্কে চন্দ্রবিন্দু নামক একটি শব্দ খ্যাতি লাভ করেছিল। এর পিছনে ছিল একটা মজার ঘটনা। একবার ফুটবল খেলতে গিয়ে ভূতো প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পেটে হাঁটু দিয়ে এমন গুঁতো মেরেছিল যে তাকে একেবারে চন্দ্রবিন্দু বানিয়ে ছেড়েছিল। নেহাত খেলা বলেই ভূতোর হাতে দড়ি পড়েনি, কিন্তু ততক্ষণে ভূতোর চন্দ্রবিন্দু কথাটা শহরে প্রবচন হয়ে দাঁড়িয়েছিল। নিজের নামের সম্মুখে চন্দ্রবিন্দু বসার ভয়ে ভূতোকে সহজে কেউ ঘাঁটাত না। যা হোক, এসব নানা কারণে ভূতো পাড়ার ছোকরা দলের চায় হয়ে উঠেছিল। অর্থাৎ পাড়ার ছেলেরা থিয়েটার করলে খরচের অধিকাংশ সে বহন করত, এবং কারোর সাথে ঝগড়া হাতাহাতি করবার প্রয়োজন হলে সকলে মিলে তাকে সামনে এগিয়ে দিত। ভূতোর অবশ্য কিছুতেই আপত্তি ছিল না। বস্তুত মারামারির গন্ধ পেলে তাকে ঠেকিয়ে রাখায় দায় হতো। ভূতোর বউয়ের নাম বিয়ের আগে পর্যন্ত ছিল ক্ষান্ত, এখন হয়েছে পুষ্পরানী। তাকে তন্নি, শ্যামা, শিখর দর্শনা বলা চলে না, কিন্তু স্বাস্থ্য ও যৌবনের গুণে দেখতে ভালোই বলা যায়। মুখখানি গোল, বড় বড় চোখ, গাল দুটি উঁচু উঁচু, শরীরও গোলগাল, বেটে ঘাটো, দেখলে বেশ মজবুত বলেই মনে হয়। বউকে ভূতোর বেশ পছন্দই হয়েছিল, কিন্তু ফুলশয্যার রাত্রে হঠাৎ দুজনের মধ্যে এক অদ্ভুত কারণে মতবিরোধ বাঁধল। কারণ অতি সামান্য। রাত্রে শুতে গিয়ে ভূতো হৃদয়ের উদারতাবশত প্রস্তাব করেছিল যে বউ খাটের ডান পাশে শোবে, কারণ ডান পাশের জানালা দিয়ে বাতাস আসে। ক্ষান্ত কিন্তু ডান দিকে শুতে দৃঢ়ভাবে অস্বীকার করেছিল। দুজনেই গোয়ার। ভূতো যতই জোর দিয়ে হুকুম করেছিল, ক্ষান্ত ততই মাথা নেড়েছিল। ফলে ভূতোর উদারতা সেদিন সার্থক হয়নি। ক্ষান্ত শেষ পর্যন্ত বাঁ পাশেই শুয়েছিল। বিপরীত দিকে মাথা করে শুলে সমস্যার সমাধান হতে পারত, কিন্তু গোয়ার বলে কেউই কথাটা ভেবে দেখেনি। সে রাত্রে বিছানায় শুয়ে শুয়ে ভূতোর ইচ্ছা হয়েছিল গলা টিপে বউকে চন্দ্রবিন্দু করে দেয়, কিন্তু স্ত্রী জাতির গায়ে হাত তোলার অভ্যাস ছিল না বলেই হয়তো পারেনি করতে, কেবল মনে মনে তর্জন গর্জন করেছিল। সকালে উঠে সে পাশের ঘরে নিজের আলাদা শোয়ার ব্যবস্থা করেছিল এবং বউয়ের সঙ্গে কথা একদম বন্ধ করে দিয়েছিল। পিসি সমস্তই লক্ষ্য করেছিলেন, কিন্তু তিনি কারো ঝামেলায় মাথা ঘামাতেন না। বিশেষত চন্দ্রবিন্দু হওয়ার ভয় তারও ছিল, তাই তিনি সব দেখে শুনে নিরপেক্ষ থাকাই ভালো মনে করেছিলেন। এইভাবেই ৬-৭ মাস কেটে গেছে, কিন্তু ভূতোর বাড়ির পরিস্থিতি একটুকুও বদলায়নি। ক্ষান্তর মুখ দেখে তার মনের কথা ধরা যায় না। সে কান্নাকাটি করে না, বাপের বাড়ি ফিরে যেতেও চায় না, বরঞ্চ ভূতোর সংসারটি পিসির হাত থেকে নিজের হাতে তুলে নিয়েছিল। ভূতোর জীবনযাত্রা সেজন্য কিছুমাত্র পরিবর্তন হয়নি।
সে সকালবেলা চা খেয়ে গোলায় যেত, দুপুরে ফিরে স্নান করে খানিক নিদ্রা দিত, তারপর আবার গোলায় চলে যেত। রাত্রে ফিরে খাওয়া দাওয়া সেরে পুনরায় নিদ্রা দিত। ক্ষান্ত নামক একটি মানুষ যে বাড়িতে আছে তা সে লক্ষ্যই করত না। ক্ষান্তও বিশেষ করে নিজেকে ভূতর লক্ষ্যবস্তু করে তুলবার চেষ্টাও করত না। ভূতর বিবাহ ব্যাপারটা যে ভালো উতরায়নি একথা তার দলের সকলেই অনুমান করেছিল এবং মনে মনে খুশি হয়েছিল। সকলের মনেই ভয় ছিল বিবাহের পর বউয়ের খপ্পরে পড়ে ভূত দলাদলি ছেড়ে দিবে। এমন তো কতই দেখা যায়। পুরুষের বহির্মুখী মন দাম্পত্য জীবনের স্বাদ পেয়ে অন্তর্মুখী হয়ে যায়, কিন্তু দেখা গেল ভূত নির্বিকার, বরং তার দাঙ্গা করবার স্পৃহা আরও বেড়ে গেল। একদিন সে এক সদন্ত কাষ্ঠক্রেতার মুখে ঘুষি মেরে তার দাঁত ভেঙে দিল, কিন্তু ক্রেতার দাঁতেও বিষ ছিল। ভূতর হাত কেটে গিয়ে বিপর্যয় দেখা দিল। ডাক্তার এসে ঔষধ, ফোমেন্ট, ব্যান্ডেজ ইত্যাদির ব্যবস্থা করলেন। কয়েকদিন ভূতকে বাড়িতেই আবদ্ধ থাকতে হলো। ক্ষান্ত তার যথারীতি পরিচর্যা করল, কিন্তু দুজনের মধ্যে একটি কথারও বিনিময় হল না। এইভাবেই চলতে লাগলো। ভূত সেরে উঠে আবার গুন্ডামি আরম্ভ করল। সে কদাচিৎ বাড়িতে থাকলে দলের ছেলেরা তাকে ডেকে নিয়ে যেত। একদিন দুপুরবেলা ভূত ঘুমাচ্ছিল। হঠাৎ ছেলেরা তার ঘরে এসে উপস্থিত হলো। ভূতদা, দিন দিন অরাজক হয়ে যাচ্ছে। তুমি একটা কিছু না করলে আর তো পাড়ার মান থাকে না। জানা গেল মানিক নামক দলের একটি ছেলে এক বিলাতি কুকুরছানা পুষেছিল। কুকুরছানাটিকে সে সযত্নে বেঁধে রেখেছিল, কারণ বেঁধে না রাখলে কুকুরের রোগ কমে না। কিন্তু আজ সকালে কুকুরছানাটি দড়ি কেটে পালিয়ে যায় এবং মুক্তির আনন্দে একেবারে বদ্যিপাড়ায় উপস্থিত হয়েছিল। তারপর বদ্যিপাড়ার নৃশংস ছোঁড়ারা তাকে ধরে লেজ ও কান কেটে ছেড়ে দিয়েছে। মানিক প্রদীপ্ত কণ্ঠে বলল, এ কুকুরের কান কাটা নয় ভূতদা, আমাদের পাড়ার কান কেটে নিয়েছে ওরা। এর জবাব তুমি যদি না দাও। কার্তিক বলল, বদ্যিপাড়ার ছেলেগুলোর বড় বার বেড়েছে, ধরাকে সরা দেখছে। সেদিন থিয়েটার করেছিল, লোককে একটু ভালো বলেছে কিনা অমনি আর মাটিতে পা পড়ছে না, যেন ভালো থিয়েটার আর কেউ করতেই পারে না। তুমি যতক্ষণ ওদের একটাকে ধরে চন্দ্রবিন্দু না করে দিচ্ছ ততক্ষণ ওরা ধীর হবে না ভূতদা। ভূত উঠে দাঁড়িয়ে বলল, এবং লং ক্লথের পাঞ্জাবিটা গায়ে গলিয়ে দলবল সহ বাইরে বেরিয়ে গেল। ক্ষান্ত পাশের ঘর থেকে সমস্তটা দেখল, শুনল, কিন্তু মুখ টিপে রইল, কিচ্ছু বলল না। কেবল তার বড় বড় চোখ দুটো অনেকক্ষণ ধরে জ্বলতে থাকলো। এবার ব্যাপারটা একটু বেশি দূর গড়িয়ে গেল। ভূতর গোলাতেই সাধারণত দলের আড্ডা বসে, কিন্তু পূর্বোক্ত ঘটনার পরদিন সকালে ভূতর বাড়িতে সকলে জমায়েত করল। মহা উৎসাহে সকলে বিগত দিনের ঘটনা আলোচনা করছিল ও চা খাচ্ছিল। এমন সময় থানার সাব ইন্সপেক্টর পরেশবাবু হাজির হলেন। ছেলের দল তাকে দেখে নিমেষের মধ্যে কোথায় যেন অন্তর্নিহিত হয়ে গেল। পরেশবাবু খুব খানিকটা উচ্চহাস্য করলেন, তারপর সোজা হয়ে বসে বললেন, বিভূতিবাবু, আপনার নামে অনেক কথাই আমাদের কানে এসেছে, কিন্তু আমরা সেগুলোকে পাত্তা দিইনি। এবার কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে গেছে। ওপাড়ার রতন থানায় অভিযোগ লেখাতে এসেছিল। আপনি কাল তাকে চর মেরেছিলেন, ফলে সে আর কানে শুনতে পাচ্ছে না। ভূত বলল, বেশ তো, করুক না মামলা। চর মারার জন্য 5 টাকা জরিমানা বইতে নয়। পরেশবাবু বললেন, রতন যদি সত্যি কালা হয়ে যায় তাহলে 2 বছর মেয়াদ পর্যন্ত অসম্ভব নয়। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, যা হোক, আপনি দুষ্টু বজ্জাত লোক না, তাই আপনাকে সাবধান করে দিয়ে গেলাম। ব্যাপারটা আমি চেপে দেওয়ার চেষ্টা করব, কিন্তু ভবিষ্যতে আপনি একটু মাথাটা ঠান্ডা রেখে চলবেন। নাচাবার লোক দুনিয়ায় অনেক আছে, কিন্তু যে নাচে পায়ে খিল ধরে তারই। পরেশবাবুর উপদেশের প্রভাবেই হোক অথবা উপযুক্ত পরিস্থিতির অভাবেই হোক, কিছুদিন ভূত বেশ শান্তশিষ্ট হয়েই রইল। ইতিমধ্যে সরস্বতী পূজার সময় এগিয়ে আসছিল। ভূতর দল প্রতি বছর সরস্বতী পূজার সময় থিয়েটার করে, আর তাই নিয়ে জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। রাত্রে ভূতর গোলার একটা চালার নিচে মহলার আসর বসে। ভূত অবশ্য অভিনয় করতে একদমই উৎসাহী ছিল না,
তবে অভিনেতাদের চা তামাকের ব্যবস্থা করতে এবং মাঝে মাঝে মহলার সঙ্গে মন্দিরা বাজাতে সে সারাক্ষণ সেখানে উপস্থিত থাকত। শিল্পের সঙ্গে ভূতর সম্পর্ক এর বেশি নয়। অবশেষে নির্দিষ্ট দিনে মহা ধুমধামের সঙ্গে থিয়েটার মঞ্চস্থ হল। অভিনয় কিন্তু শত্রুপক্ষ ছাড়া আর বিশেষ কারোর মন জয় করতে পারল না। দৈব দুর্বিপাকের ওপর তো আর কারো হাত থাকে না। অভিনয়ের মাঝখানে সিনের দড়ি যদি হঠাৎ ছিঁড়ে যায়, হারমোনিয়ামের মধ্যে ইঁদুর ঢুকে পড়ে এবং কাটা সৈনিক স্টেজের মেঝের উপর পিঁপড়ের যৌথ আক্রমণে হঠাৎ লাফিয়ে উঠে বাপরে বলে পালিয়ে যায়, তাহলে অভিনয় জমবে কি করে? শত্রুপক্ষ সদল বলে থিয়েটার দেখতে গিয়েছিল। তারা প্রাণ ভরে হাততালি দিল। ভূতর দলের মনে আর সুখ রইল না। ব্যাপার এখানেই থেমে যেতে পারত, কিন্তু মফস্বল শহরের থিয়েটার এক রাত্রির ঘটনা হলেও তার রেস চলতে থাকে 7 দিন ধরে। পরদিন দুপুরবেলা বদ্যিপাড়ার কয়েকজন দুরন্ত ছেলে ভূতর গোলার সামনে এসে হাজির হলো এবং রাস্তার উপর দাঁড়িয়ে তারা নানা ধরনের টিটকারি শুরু করলো। ভূত তখন গোলায় ছিল না। বরাবরের মতোই সে দুপুরে খাবার খেতে বাড়ি গিয়েছিল। তবে গত রাতের থিয়েটারে অংশ নেওয়া কয়েকজন অভিনেতা গোলায় উপস্থিত ছিল। বদ্যিপাড়ার ছেলেদের বলা কথা তাদের কানে গিয়ে পৌঁছালো। কাটা ঘায়ে নুনের ছিটের মতো তাদের সর্বাঙ্গ জ্বলতে লাগলো। কিন্তু ভূত নাই। এই দুর্মুখ শিশুপালগুলোকে শায়েস্তা করবে কে? ভিতরে ভিতরে জ্বলে পুড়ে কার্তিক অবশেষে তার ছোট ভাই গণেশকে বলল, গনসা, চুপি চুপি গিয়ে ভূতটাকে খবর দে তো, আর সব মেয়েকে চন্দ্রবিন্দু বানিয়েই ছাড়বো। গণেশের বয়স কম, গায়ে জোরও আছে। সে বলল, কিন্তু আমরাও তো 5 জন আছি, ওদের ধরে আচ্ছা করে ঠকে দিলেই তো হয়। কার্তিক চোখ পাকিয়ে বলল, পাকামি করিস না গনসা, যার কর্ম তাকে সাজে। ঠুকে দেওয়ার হলে আমরা এতক্ষণ দিতুম না। যা শিগগিরই ভূতটাকে খবর দে, আমরা ততক্ষণ ঘাপটি মেরে আছি। খবর দিয়েই তুই ফিরে আসবি কিন্তু। ধমক খেয়ে গণেশ কিছু না বলে নিঃশব্দে খিড়কি দিয়ে বেরিয়ে গেল। ওদিকে শিশুপালদের বাক্যবান স্তরে স্তরে আরো শোনিত ও মর্মভেদী হয়ে উঠছিল। ভূতর মনও আজ ভালো ছিল না। আহারাদির পর সে বিছানায় শুয়েছিল, কিন্তু ঘুমায়নি। এমন সময় গণেশ ছুটতে ছুটতে এসে বলল, ভূতদা, তুমি শিগগিরই এসো, বদ্যিপাড়ার চ্যাংড়ারা এসে গোলার সামনে দাঁড়িয়ে আমাদের গালাগালি দিচ্ছে। এই কথা বলে গণেশ আবার ছুটে বেরিয়ে গেল। তখন ভূতর বুকের ধিকি ধিকি আগুন একেবারে দাবানলের মতো জ্বলে উঠল। এমনই একটা সুযোগের সে অপেক্ষা করছিল। সে আজ দেখে ছাড়বে ওদের। বদ্যিপাড়ার পল্টনকে চন্দ্রবিন্দু বানিয়েই ছাড়বে। তড়াক করে সে শয্যা থেকে উঠে দাঁড়ালো। দ্রুত একটা র্যাপার গায়ে জড়িয়ে দরজার দিকে পা বাড়ালো, কিন্তু হঠাৎ থমকে গেল। দেখল ক্ষান্ত কখন ঘরে এসে অলক্ষ্যে দাঁড়িয়েছে, তা টেরও পায়নি সে। এখন সে দরজা বন্ধ করে দাঁড়িয়ে আছে এবং শক্তভাবে পিঠ ঠেকিয়ে যেন যাওয়ার রাস্তা আটকে রেখেছে। দৃশ্যটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে ভূত মুহূর্তের জন্য তার রাগ ভুলে বিস্ময়ে স্তম্ভ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ভ্রুকুটি করে দৃঢ় পদক্ষেপে দরজার কাছে এগিয়ে গেল। এই প্রথম ফুলশয্যার পর স্বামী স্ত্রীর মধ্যে কোনো কথা হলো। ভূত দাঁতে দাঁত চেপে বলল, পথ ছাড়ো। ক্ষান্তর মুখ কঠিন হয়ে গেল। তার ডাগর চোখ দুটো আরো বড়, আরো অপ্রতিরোধ্য হয়ে উঠল। সে ধীরে ঘাড় নেড়ে বলল, না, তুমি যেতে পাবে না। নারী জাতির এই অসহ্য স্পর্ধায় ভূত স্তম্ভিত হয়ে গেল। সে চাপা গর্জন করে বলল, সরো বলছি। ক্ষান্ত চোয়াল শক্ত করে দৃঢ় কণ্ঠে জবাব দিল, না, আমি সরব না। ভূতর আর ধৈর্য রইল না। সে রূঢ়ভাবে ক্ষান্তকে সরিয়ে দরজা খুলতে উদ্যত হল, কিন্তু ক্ষান্ত ছাড়বার পাত্রী নয়। সেই পরিবর্তে ভূতকে সবলে এক ঠেলা দিল। এই ঠেলার জন্য ভূত যদি প্রস্তুত থাকত তাহলে সম্ভবত কিছুই হতো না, কিন্তু ক্ষান্তর শরীরে এতখানি শক্তির জন্য সে প্রস্তুত ছিল না। অতর্কিত ঠেলায় বেসামাল হয়ে দুপা পিছিয়ে গেল। সে বেবাক ধরাশায়ী হল। ক্ষান্ত ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। আজ তার মাথায় গোঁ চেপেছে। ভূতকে কিছুতেই আজ বাইরে যেতে দেবে না। ভূত যখন আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করল, ক্ষান্ত এক লাফে তার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল, যেমন ক্ষুধার্ত সিংহী তার শিকারের ওপর ঝাঁপায়।
ওদিকে বদ্যিপাড়ার ছেলেরা দীর্ঘক্ষণ একতরফা টিটকেরি মেরে শেষে ক্লান্ত হয়ে সেখান থেকে সরে পড়ল। গোলার ভেতরে কার্তিকের দল ভীষণ রাগ আর হতাশা নিয়ে চুপচাপ বসে রইল। গণেশ অনেকক্ষণ আগেই ফিরে এসেছে, কিন্তু ভূতর দেখা নেই। শেষে আর বসে থাকা নিরর্থক বুঝে কার্তিক গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। তারপর তিক্ত কণ্ঠে বলল, ধুত তোর, ভূতদারি যখন চার নেই তখন আমাদের আর কিসের গরজ, চল বাড়ি যাই। কার্তিক ভাইকে নিয়ে চলে গেল, কিন্তু বাকি তিনজন গেল না। হাঁটু এক করে বসে রইল। দীর্ঘকাল চিন্তা ভাবনার পর মানিক বলল, খবরটা পেয়েও ভূতটা এলো না। এর মধ্যে কিছু একটা গন্ডগোল তো রয়েছে, ব্যাপারটা জানা দরকার। যাবি ভূতদার বাড়ি? এরপর তিনজনে ভূতর বাড়ি গেল। বাড়ি পুরো নিস্তব্ধ, কোথাও কেউ নেই। ভূতর ঘরের দরজা ভেতর থেকে আটকানো। মানিক ইতস্তত করে দরজা একটু চাপ দিল। দরজা একটু ফাঁক হলো। ফাঁকের মধ্য দিয়ে তিনজনে একসঙ্গে উকি দিল। যা দেখল তাতে তাদের চোখ ছানা বড়া হয়ে গেল। ভূত মেঝের উপর চিত হয়ে পড়ে আছে, আর তার বুকের উপর ঝুঁকে আছে ক্ষান্ত। ভূত মাঝে মাঝে ঘাড় তুলে ক্ষান্তর মুখে চুম্বন করছে, আর ক্ষান্ত তাকে জড়িয়ে ধরে আছে। লজ্জা আর ধিক্কারে তিনজনে তড়িঘড়ি দরজা থেকে সরে এলো। তাদের বীর অধিনায়কের যে এমন শোচনীয় অধঃপাত হবে তা তারা কল্পনাও করতে পারেনি। তিনজনে বিমর্ষভাবে বাড়ি ফিরতে ফিরতে তারা ভাবতে লাগলো, ভূত এতদিনে নিজেই চন্দ্রবিন্দু হয়ে গিয়েছে।